কিছুদিন আগে চাঁদের জমি কেনার ইচ্ছে হয় নাসার, কিন্তু ইতিমধ্যে চাঁদের জমি বাংলাদেশের মানুষ কিনে শেষ করে ফেলেছে, তাই নাসার মন খারাপ। কিন্তু নাসার জমির খুব প্রয়োজন ছিল, তাই তার পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ মঙ্গলে জমি কেনে। সেখানেও অনেকের বদনজর পড়ে, তাই নাসা ওখানে কাউকে পাঠানোর চিন্তা করে। কেউ যেতে রাজি না। অনেক ভেবে না পেয়ে নাসা কতগুলো যন্ত্রাংশে প্রোগ্রামিং করে 3, 2, 1 মঙ্গলে পাঠিয়ে দেয়। সেটা টুক করে মঙ্গলে গিয়ে পড়ে। যাই হোক, মাঝখানে 7 মাস সময় লেগেছিল। যখন নাসা যন্ত্রপাতিগুলো মঙ্গলে পাঠিয়ে দিল, সে মঙ্গলের বুকে নাসার জমি দেখাশোনা করা শুরু করে দিল, যার নাম কিউরিওসিটি রোভার। কিউরিওসিটি রোভারে দেখে আমার কিউরিওসিটি বেড়ে গেল, যন্ত্রাংশে আবার কিভাবে প্রোগ্রাম করে, সেই প্রোগ্রাম কম্পিউটার ছাড়া কেমনে রান করে প্রোগ্রাম। যখন আমার সামনে মাইক্রোকন্ট্রোলার এলো, তখন আমার বিষয়টি আমাবস্যার চাঁদের মতো পরিষ্কার হলো। মাইক্রোকন্ট্রোলার? হ্যাঁ, মাইক্রোকন্ট্রোলার কি, এটাতে কিভাবে প্রোগ্রাম করে তা আমি দেখানোর চেষ্টা করব। মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে এটি একটি ছোটখাটো কম্পিউটার। ঠিক কম্পিউটার বলা চলে না, বরং এটি ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি। এর মধ্যেই প্রসেসর, র্যাম, রম সবকিছুই আছে। তাছাড়াও বাড়তি কিছু ফিচারও আছে। তাই আমি এটাকে ছোট আকৃতির কম্পিউটার বলি। কম্পিউটারের সাথে মাইক্রোকন্ট্রোলারের বড় পার্থক্য হলো পারফরমেন্স। এটি আকৃতিতেও যেমন ছোট তেমনি পারফরমেন্সও। এর পারফরমেন্সও অনেক কম। যেখানে আমাদের কম্পিউটারগুলো ক্লক ফ্রিকোয়েন্সি গিগাহার্টজ রেঞ্জে, মাইক্রোকন্ট্রোলারের ক্লক ফ্রিকোয়েন্সি মেগাহার্টজ রেঞ্জে। আবার র্যামের দিকে লক্ষ্য করলে কম্পিউটার র্যাম গিগাবাইট এবং মাইক্রোকন্ট্রোলারের কিলোবাইট রেঞ্জে হয়ে থাকে। বোঝাই যাচ্ছে এর পারফরমেন্স কত কম হবে। আমরা যারা কম্পিউটার প্রোগ্রাম করি তখন আমাদের মেমোরি বা পারফরমেন্স নিয়ে এত ভাবা লাগে না। তবে মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম করতে গেলে মেপে কাজ করতে হবে। মাইক্রোকন্ট্রোলার দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব, যেমন পাওয়ার টুলস, মেডিকেল ডিভাইস, গাড়ির ইঞ্জিনের কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র, রিমোট কন্ট্রোল সিস্টেম সহ বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছুই তৈরি করা সম্ভব। এভাবে আমরা যে কোনো মাইক্রোকন্ট্রোলারকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বানিয়ে থাকি। আমাদের বাসা বাড়িতেও এরকমের যন্ত্রপাতি রয়েছে যাতে মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ ছোট আকৃতির একটি কম্পিউটার দেওয়া থাকে। আসলে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং করতে লাগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা কি এখন অ্যাসেম্বলি শিখব? না, আমরা আমাদের যে প্রোগ্রামগুলো শিখেছি সেখান থেকেই আমরা নতুন করে করব। কারণ অ্যাসেম্বলি আমার কাছে মনে হয় অনেক পুরাতন ল্যাঙ্গুয়েজ। তাই আমি কিছু টুলস ব্যবহার করব যেগুলো আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে একটি লো লেভেল অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। এর জন্য আমাদের প্রয়োজন কম্পাইলার। আমরা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। পাইথন, সি,
সি শার্প, এরকম অনেক কিছুই ব্যবহার করতে পারি। তো আমি সি নিয়ে কাজ করতে চাচ্ছি। যারা সিতে বেশি ভালো না তাদেরকে বলছি সি সকল ল্যাঙ্গুয়েজের মতোই কিছু সাইনট্যাক্সের পরিবর্তন রয়েছে। কেউ যদি দেখতে চাও আমার পূর্বে ভিডিও আছে, এটা দেখে নিতে পারো। সি প্রোগ্রামিং করতে গেলে লাগবে সি কম্পাইলার, অর্থাৎ আমাদের কোডকে, সাধারণ সি কোডকে রূপান্তর করে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা যে ডিভাইসে আমরা প্রোগ্রাম করব সেই ডিভাইসের রূপান্তর করার জন্য আমাদের প্রয়োজন MPLAB-EX সি কম্পাইলার। এই কম্পাইলার দিয়ে আমরা সি প্রোগ্রামকে ডিভাইসের প্রোগ্রামে রূপান্তর করব। আমাদের আরও লাগবে একটি টেক্সট এডিটর বা IDE, যেটাতে লিখব আমরা কোডগুলো। আমরা চাইলে VS কোডও ব্যবহার করতে পারি, কিন্তু VS কোড সেটআপটা অনেক সময়ের, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তাই আমি সাধারণ টুলস ব্যবহার করব। MPLAB-X IDE নামের এক ধরনের IDE আছে, সেটা ব্যবহার করব। আমরা ডাউনলোড করে নেব। এর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। যেখানে আমি ফাইলগুলো ডাউনলোড করেছি সেগুলো ওপেন করে প্রথমে আমি XC8 কম্পাইলার যে লাগবে তাই এটি ইনস্টল করে নেব। এখানে 8 হওয়ার কারণ হচ্ছে আমরা 8-বিট মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করব, তাই আমাদেরকে 8-বিটটা স্পেসিফিক্যালি সিলেক্ট করতে হবে। ওপেন করার পর নেক্সট, নেক্সটের পর অ্যাকসেপ্ট, তারপর নেক্সট, যা ডিফল্ট আছে তাই অনুসারে দেব। এখানে ফাইল নেম দেওয়া যায়, তো ফাইল নেম দিতে পারি, আবার যা আছে তাই দিতে পারি। নেক্সট করে পরবর্তীতে আমাদেরকে অপেক্ষা করতে হবে, প্রায় 10-15 মিনিট সময় লাগবে। এতক্ষণ ঘুমাতে পারেন। প্রফেশনাল কাজের জন্য এখানে একটা কোড দিবে, এটা দিয়ে আপনি লাইসেন্স করে নিতে পারেন। আমাদের আরও লাগবে একটি টেক্সট এডিটর বা IDE, যেটাতে লিখব আমরা কোডগুলো। আমরা চাইলে VS কোডও ব্যবহার করতে পারি, কিন্তু VS কোড সেটআপটা অনেক সময়ের, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তাই আমি সাধারণ টুলস ব্যবহার করব। MPLAB-X IDE, এরপর আমি XIDE অর্থাৎ MPLAB-X IDE টা ইনস্টল করব। এর জন্য ওপেন করে নেই, এরপর নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে পার্ট দেব, যা আছে তাই, নেক্সট।
এইখানে একটু সমস্যা আছে, যেখানে আমাদের কম্পাইলার টাইপ, অর্থাৎ আমরা কোন কোন মাইক্রোকন্ট্রোলার কাজ করব তার জন্য কম্পাইলার সিলেকশন করতে বলতেছে। একটা আছে 8 বিট, 16 বিট আর 32 বিট। আমাদের 16 বিট আর 32 বিট লাগতেছে না, কারণ এই দুইটাতে সাইজ এমনিতেই বেশি, কারণ এছাড়াও আমার হার্ড ডিস্কে খুব কম জায়গা আছে। আবার যারা যারা সবই করতে পারো। অনেকটা সময় নেবে এখানে, প্রায় 17 মিনিট। যাদের হার্ড ডিস্ক একটু স্লো তাদের একটু সময় নিতে পারে বেশি। আবার যাদের এসএসডি আছে, বিভিন্ন টাইপের এসএসডি থাকে, সব এসএসডিতে সমান সময় নেবে আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না, তবে মোটামুটি সময় নিতে পারে। এর মাঝখানে কিছু অ্যালাউস হবে, অর্থাৎ কিছু ডিস্ক ড্রাইভার ইনস্টল হবে, ডিভাইস ড্রাইভার ইনস্টল হবে, সেই ডিভাইস ড্রাইভারগুলো অ্যালাউ করতে হবে। আবার অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকলে সেটাও অ্যালাউ করে নিতে হবে। ডিস্ক ড্রাইভার ইনস্টল, again install, এরপর ফিনিশ। মাইক্রোকন্ট্রোলার অনেক রকমের আছে, বাজারে নানা ধরনের মাইক্রোকন্ট্রোলার এসেছে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি তো সবার সুবিধার্থে ছোট একটা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করব, যেটা হচ্ছে PIC 16 সিরিজের। তো মাইক্রোকন্ট্রোলারের ডাটা শিট আমরা গুগলে সার্চ দিলেই পেয়ে যাব। আমি একটা ডাটা শিট ডাউনলোড করছি, যেটা PIC F84A মাইক্রোকন্ট্রোলার জন্য। এটি মাইক্রোচিপ কোম্পানির দ্বারা তৈরি একটা মাইক্রোকন্ট্রোলার। এটাতে 18টা পিন রয়েছে, মানে এটার 18টা কানেক্টর রয়েছে, যেটাতে আমরা আমাদের ডিভাইসগুলো বাইরের কোনো পরিবেশের সাথে কানেকশন করতে পারবো। তো এর মধ্যে কি আছে এটা আমরা লক্ষ্য করি। সাধারণত 1024 ওয়ার্ড প্রোগ্রাম মেমোরি রয়েছে, এটাতে আমরা 24 ওয়ার্ড পর্যন্ত প্রোগ্রাম করতে পারবো। এটাতে খুব কম পরিমাণে র্যাম রয়েছে, অর্থাৎ এখানে 68 বাইট র্যাম রয়েছে। আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করব, অর্থাৎ কম্পিউটারে যেমন হার্ড ডিস্ক থাকে, এটাতে স্টোরেজ হিসেবে ব্যবহার করব ইপ্রম। তো এটার সাইজ হচ্ছে 64 বাইট। এছাড়াও অনেক কিছুই রয়েছে, আমরা প্রোগ্রামের সময় এটা দেখে নেব। তো এটার ক্লক স্পিড, আমাদের প্রসেসরের সিপিইউতে যেমন ক্লক স্পিড থাকে, সেটা এটারও কিছু ক্লক স্পিড থাকে। সেই ক্লক স্পিড ডিসি পাওয়ারে চলে 20 মেগাহার্টজ ক্লক ইনপুট আমরা দিতে পারবো। বাইরে থেকে আমাদের ক্লক সিগন্যাল দিতে হয়। তো ক্লক সিগন্যাল দেওয়ার জন্য আমাদের 16 এবং 15 নম্বর পিন ব্যবহার করতে হবে। এছাড়া আমাদেরকে
এখানে একটা পাওয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা 5 এবং 14 নম্বর পিনটাকে ব্যবহার করব। এখানে 5 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এই কম্পিউটার, ছোট আকৃতির কম্পিউটার অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারটা রানিং হয়ে যাবে। তো এটাতে প্রোগ্রাম করার জন্য আমরা কিছু ডিভাইস ব্যবহার করব, যেটা দিয়ে এটাতে প্রোগ্রাম করতে পারি। এছাড়া আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, এটাতে কিভাবে আমরা কানেক্ট করব। তো আমরা এটা সম্পর্কে বেশি কিছু জানবো না, কারণ আমরা ফোকাস করব প্রোগ্রাম কিভাবে করে সেটার দিকে। তো আমরা দেখতে পাচ্ছি এটাতে আর এ নামের এক ধরনের পিন রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় রেজিস্টার এ ও বাইরের পিনগুলোর সাথে এগুলো কানেক্টেড। তো রেজিস্টার বা এই RA1 RA0 এই দুটো হচ্ছে ইনপুট বা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি। তো এই সম্পর্কে ধারণা মোটামুটি এ পর্যন্তই। তো আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব। প্রোগ্রাম করার জন্য আমরা যে সফটওয়্যার দুটো ইনস্টল করেছি সেখান থেকে আমরা চালু করব MPLAB XIDE। এরকম একটা আসবে, স্ক্রিন আসবে। তো এখান থেকে আমরা ফাইল থেকে নিউ প্রজেক্টে আমরা এখানে প্রথমটা যেটা থাকবে স্ট্যান্ড অ্যালোন, এই প্রজেক্টটা সিলেক্ট করে নেক্সট। এরপরে আমাদের ফ্যামিলি সিলেক্ট করতে পারবে, আমাদের ডিভাইস সিলেক্ট করতে বলবে আমরা কোন ডিভাইসের জন্য আমাদের প্রোগ্রামটা করব। তো আমরা ডিভাইস চয়েস করেছি PIC 16F4084A সিরিজের ডিভাইসটি। তো এইটাকে আমরা চয়েস করেছি। নেক্সট। আমাদের এখানে কিছুই দেওয়ার নেই, নেক্সট। এখানে আমরা কম্পাইলার সিলেক্ট করব। ওই যে বলেছিলাম যে এখানে কোড করতে গেলে আমাদের অ্যাসেম্বলি দরকার, তো তাছাড়া আমরা সি দিয়ে করতে পারি। এইটাই হচ্ছে সেই সি কম্পাইলার, XC8 কম্পাইলার। যেহেতু এই ডিভাইসটি অর্থাৎ আমাদের যে ডিভাইসটি হচ্ছে 8 বিট মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারটি 8 বিটের, মানে 8 বিট ওয়ার্ডে কাজ করে। তো আমরা সি কম্পাইলার 8 বিটের গুলো ডাউনলোড করে নেব। নেক্সট। এরপর আমাদের প্রজেক্টের একটি নাম দিতে হবে। তো আমরা প্রজেক্টের নাম দিতে পারি মাই ফার্স্ট প্রজেক্ট, অনলি প্রো দিয়ে রাখলাম। নেক্সট, ফিনিশ। ফিনিশ করার পর এরকম একটা আসবে এই সাইডে। তো এখান থেকে আমরা সোর্স ফোল্ডারে একটি নিউ ফাইল তৈরি করব, যেটা main.c। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আর main.c-টাকে সিলেক্ট করি। তো এইটাকে আমরা নাম দিই অনলি মেইন, তারপর এক্সটেনশন CF। এখানে আমাদের main.c নামের একটা ফাইল তৈরি হলো। তো এই ফাইলটাতে দেখা যাচ্ছে কিছু কোড করা রয়েছে। তো আমরা যেহেতু প্রথম থেকে করব, সবগুলো মুছে দিই। মুছে দেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে যে ডিভাইসটাতে আমরা কাজ করব সেই ডিভাইসটার কিছু কনফিগারেশন সেট আপ করা। আমরা ক্লক ফ্রিকোয়েন্সি কিভাবে ব্যবহার করব, এর ডিভাইসের কি কি স্পেসিফিকেশন থাকবে তা জেনারেট করব। তো এগুলো আমাদের জানতে হবে না। এই আইডিই অর্থাৎ
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টেই দেওয়া আছে কতগুলো টুলস, যা দিয়ে আমরা এই ডিভাইসটি সম্পর্কে ভালো তথ্য বের করে আনতে পারবো। সেট কনফিগারেশন বিট, এইটার মধ্যে ক্লিক করলে প্রোডাকশন থেকে সেট কনফিগারেশন বিট, এটাতে টিপ দিলে আমাদের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা অসিলেটর হিসাবে সিলেক্ট করব এক্সটি, অর্থাৎ এক্সট্রা অসিলেশনটা আমরা ব্যবহার করব। এরপর যা আছে তাই, আর টাইমার আছে, পাওয়ার সেলফ মোড আছে, আমরা জেনারেট করি। জেনারেট করার পর এরকম কতগুলো কোড দিচ্ছে আমাদেরকে, এটা কপি করি, কপি অ্যান্ড আমাদের কোডের মধ্যে এটাকে পেস্ট করি। এটা হচ্ছে আমাদের কনফিগারেশন সেট। আসলে এখানে আমাদেরকে কি করা হয়েছে এর পাশে লেখা আছে, তো আমরা যারা আগ্রহী তারা পড়ে দেখতে পারি। তবে এসবে বেশি কিছু দেখার নেই, আমি মুছে দিচ্ছি কোডকে ক্লিন রাখার জন্য। এগুলো হচ্ছে আমাদের কাজ, এগুলো তো কমান্ড। তো এছাড়াও আমাদেরকে কিছু লাইব্রেরি ইনক্লুড করতে হবে। তো এখানে আমি PIC16FA এই হেডারটা ইনক্লুড করে নিলাম, যেটা দিয়ে আমি কাজ করতে থাকব, যেটা থেকে আমাদের প্রয়োজনীয় লাইব্রেরি, তাছাড়া আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করব সেগুলো আসবে। প্রথমে একটা মেইন ফাংশন তৈরি করতে হবে। এই মেইন ফাংশনটাতে আমরা যারা সি করি, মেইন ফাংশন থেকে প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়। তো মেইন ফাংশনের প্রথমের দিকে আমরা রেজিস্টার সেট আপ করব। তো এই কন্ট্রোলারটায় ট্রিস নামের যে রেজিস্টারটা আছে, সেই রেজিস্টার মান যদি 0 করা হয় তাহলে ঠিক ওই পিনটা আউটপুট আকারে হয়, আর 1 করলে এটাকে ইনপুট আকারে ধরা হয়। তো আমরা ট্রিস এ এর 0 নং পিনটাকে ইনপুট করি, ইনপুট আকারে রাখলাম। ট্রিস সি ট্রিস A0, ট্রিস A0 দিয়ে বোঝাচ্ছে আমরা এ নাম রেজিস্টার এ এর 0 নং পিনটা, অর্থাৎ আমাদের এখানে রয়েছে 17 নম্বর পিনটাতে হবে। 17 নং পিনটাতে আমরা ট্রেস A0 টা কাজ করবে। তো এই পিনটাকে আমরা আউটপুট হিসেবে নির্ধারণ করলাম। আউটপুট করার পরে এখানে যদি আমি 1 করে দিতাম, এটা হতো ইনপুট। যেহেতু আমরা আউটপুট করতে চাচ্ছি, এটা হচ্ছে একটা আউটপুট, এই পিনটাকে আমরা আউটপুট করলাম। তো এখন আমি এই পিনটার ভ্যালু দিয়ে দেই। ভ্যালু অবশ্যই 1 আর 0ই হবে, কারণ এটা এখানে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। তো RA0 এর মান দিলাম 1, এভাবে আমি ডিক্লারেশন করতে পারি। এই হলো আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম।
এখন এখানে কিছু কথা রয়েছে। তো আমরা প্রথমে কি করলাম, কিছু কোড জেনারেশন করলাম। কোড থেকে প্রোডাকশন সেট বিট, এখান থেকে কোড জেনারেট করে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর আমরা একটা ইনক্লুডেশন লাইব্রেরি নিলাম। তারপরে মেইন ফাংশনের মধ্যে আমরা আউটপুট হিসাবে ডিক্লারেশন করলাম একটা পিনটাকে। পিনের নাম্বার কত, A0, অর্থাৎ 0, A0 নাম্বার পিনটাকে আউটপুট। এবং ওই আউটপুট পিনে কি থাকবে, হাই আর লো, সেটাকে আমরা নির্ধারণ করে দেখলাম যে ওই পিনটা হবে হাই, অর্থাৎ 1। এভাবে আমি সাধারণ একটা কোড করলাম। তো এটাকে আমি যদি বাইনারি ফাইলে বা হেক্সাডেসিমাল ফাইলে রূপান্তর করতে চাই, তাহলে এখান থেকে বিল্ড মেইন প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। বিল্ড মেইন প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে প্রজেক্ট বিল্ড হবে। এই আমাদের প্রজেক্টের ডাইরেক্টরি সি ইউজার। এখান থেকে আমি প্রজেক্টের ডাইরেক্টরিটা কপি করলাম, করে ওই ডাইরেক্টরিটা ওপেন করব। অথবা এখান থেকে উপায় আছে, যে ফাইলগুলো আছে রাইট ক্লিক করে ওপেন প্রজেক্ট অফ ফোল্ডার। এখানে আমাদের প্রজেক্ট রয়েছে। তো আমি আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফার্স্ট প্রো, মাই ফার্স্ট প্রো। এখান থেকে আমি দেখব যে কোথায় আউটপুট রয়েছে। ডিস্ট ফোল্ডারে আউটপুট থাকে। ডিস্ট ফোল্ডারে গেলাম, ডিফল্টের মধ্যে প্রোডাকশনের মধ্যে এগুলো আমাদের আউটপুট। সবগুলো লাগবে না, এখান থেকে হেক্স যে ফাইলটা, এই ফাইলটা আমাদের প্রয়োজন। এটা আমরা চিহ্নিত করে রাখবো, অথবা এটা আমরা মনে রাখবো, এই ফাইলটা ওপেন রাখবো। এখন কথা হচ্ছে, আমাদের তো এই ডিভাইসটাকে রানিং অবস্থায় দেখতে হবে। দেখার জন্য আমাদেরকে অবশ্যই এই ডিভাইসটা কিনতে হবে বা এই ডিভাইসটা নিয়ে কাজ করতে হবে। তো এটার জন্য একটা সফটওয়্যার বা বিভিন্ন রকমের সফটওয়্যার আমরা পেয়ে যাব, যেগুলো পিআইসি মাইক্রোচিপ কোম্পানির বিভিন্ন ডিভাইসকে আমরা সিমুলেশন করে দেখতে পারি, মানে কম্পিউটার স্ক্রিনে ভিজুয়ালাইজ করে দেখতে পারি এটা কাজ করে কিনা। তো ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে প্রোটিয়াস। যদিও এই সফটওয়্যারটা ফ্রি না, অনেকের কাছে পাওয়া যায়, অন্যান্য সফটওয়্যারও আছে। প্রোটিয়াস সফটওয়্যারটা ওপেন করব। এই সফটওয়্যারটা ওপেন করার পর আমি স্কেমেটিক ক্যাপচারের মধ্যে যাব, এইখানে। তো এইরকম একটা স্ক্রিন আসবে। এখান থেকে আমি পিতে চাপ দেব। এখান থেকে আমরা বিভিন্ন রকমের পার্টস এখানে আসবো। আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করতেছি সেই ডিভাইসটাকে এখানে আনি। আমরা এখানে কিওয়ার্ড দিতে বলতেছে, কিওয়ার্ডে আমরা টাইপ করব PIC 16F84। এটাকে আমরা ডাবল ক্লিক করলে এখানে পাবো। এটাকে ডার্ক করে বা এটা সিলেক্ট করে এই মাঝ বরাবর
বা যে কোনো জায়গায় যেখানে আমরা এটাকে রাখবো সেখানে ক্লিক করব। ক্লিক করে এই আমাদের ডিভাইসটা, এটা হচ্ছে আমাদের ডিভাইস। ফুল স্ক্রিন করি সেই ডিভাইসটা। এই ডিভাইসটাতে কাজ করতে আমাদের প্রোগ্রামটা দিতে হবে। এরর এটা হচ্ছে আমাদের ডিভাইস। ডিভাইসের পিনগুলো এলোমেলো করে দিয়ে রাখছে এই সফটওয়্যার, মানে এই সফটওয়্যার থেকে পিনগুলো এলোমেলো, এই যে 17, এই 18, আবার 1-2 পিন নাম্বারগুলো এলোমেলো। সমস্যা না, আমাদের ঠিক যেই পিনে আমরা এনেবল করছি, যেমন 17 নম্বর পিন, আমরা ডাটা শিটে দেখি A0 কোনটা, এটা 17 নম্বর পিন। আমরা যেমন ট্রিস RA0 কে 1 করে দিয়েছে, দেখি আমরা আউটপুটে সেই প্রোগ্রামটা পাই কিনা। তো আমাদের প্রথমে কি করতে হবে, এই যে হেক্স নামের ফাইলটা, এক্সটেনশন হেক্স প্রোডাকশন ফাইলটা, এটাকে এখানে এই সফটওয়্যারের সাথে এটাতে আপলোড করে দিতে হবে। এর জন্য আমরা রাইট ক্লিক করে এডিট প্রপার্টিসে ক্লিক করব। এডিট প্রপার্টিসে গেলে এখানে ফাইল সিলেক্টের একটা অপশন আছে। তো আমরা ফাইলটাকে সিলেক্ট করি। কোথায় ছিল আমাদের ফাইল? আমরা ফাইলটাকে পার্টটা কপি করে নিই। এখান থেকে যে ডাইরেক্টরিটা, এটা কপি, এখানে এসে পেস্ট করে দিলে আমরা সহজে এই ফাইলটাতে চলে যাব। ওপেন। এই যে আমাদের হেক্স ফাইলটা শুধু দেখা যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে সব ফাইল দেখা যাচ্ছে। তো আমরা শুধু হেক্স ফাইলের যে দরকার, হেক্স ফাইলটা নিলাম। ওপেন। ওকে, এখন আমাদের প্রজেক্ট রেডি। আমরা দেখি আউটপুটে আমরা 17 নম্বর পিন হাই দেখতে পাই কিনা। এই যে 17 নম্বর পিনে আমরা লাল চিহ্ন দেখতে পাচ্ছি। লাল মানে হচ্ছে হাই এবং সবুজ মানে হচ্ছে 0, লো। আমরা যদি এটাকে সবুজ করে দিই, অর্থাৎ RA0 করে দিই, RA0 করে দিলাম, সেভ অ্যান্ড প্রোডাকশন বিল্ড। ওকে, কমপ্লিট। আবার রান করে দেখি। এখন আমরা সবুজ দেখতে পাচ্ছি, সবুজ। তো লাল আর সবুজ দেখে আমাদের লাভ নেই, আমরা এখানে একটা এলইডি লাগিয়ে ফেলি, মানে লাইট ইমিটিং ডায়োড লাগিয়ে ফেলি। তো এলইডি টাইপ করি এখানে। তো এইখানে বিভিন্ন রকমের এলইডি আছে, আমরা ব্লু এলইডি নেই, ব্লু এলইডি, ব্লু। এখানে আমি এইটাকে প্লেস করি। তো এটা কানেক্ট করে দেই এটার সাথে। এখানে কানেক্ট করে দেওয়ার পর এটার একটি গ্রাউন্ড পিন সিলেকশন করি, গ্রাউন্ড। এখানে আমরা পাওয়ার ট্যাবে গেলে গ্রাউন্ড পাবো। গ্রাউন্ডটা এখানে দিয়ে দেব, কানেক্ট করে দিই। এখন এটার সাথে আমরা এই এলইডি কানেক্ট করছি, আর এলইডির বিপরীত পাশ আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে কোনো পাওয়ার দেওয়ার অপশন নেই, কারণ এই সফটওয়্যারটা নিজে থেকে এই আমাদের ডিভাইসটা, আমাদের মাইক্রো কন্ট্রোলারটার মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছে। তো আমরা দেখব এই বাতিটা জ্বলছে না, কারণ এটা লো অবস্থায় আছে। আমরা যদি প্রোগ্রামটা একটু পরিবর্তন করি, এটাকে হাই করে দেই, তাহলে হাই করে কম্পাইল করতে হবে অবশ্যই। প্রোডাকশন কম্পাইল না করলে এই কাজটা হবে না, মানে রানিং হবে প্রজেক্ট। হাই করে আমরা
রান করে দেখি আবার, এখানে টিপ দিলে রান। আমরা এখন বাতিটা জ্বলন্ত অর্থাৎ যে কালারের ব্লু লাইট নিয়েছিলাম সেই ব্লু লাইট চলে আসছে। এটা ছিল বন্ধ অবস্থায়, এখন এটা ব্লু কালার দেখাচ্ছে। তো এরপরে আমি একটা প্রজেক্ট করতে যাচ্ছি যেটা এই এলইডিটাকে একবার নেভাবে আরেকবার জ্বালাবে। তো এই কাজটা করতে আমাকে এইখানে কিছু প্রোগ্রাম লিখতে হবে। প্রথমে আমি একটা লুপ নেই, তো হুইল লুপ নিলাম। হুইল লুপের মধ্যে আমি একটা কন্ডিশন দেব যেটা সব সময়ের জন্য ট্রু, অর্থাৎ ট্রু থাকলে হুইল লুপের ভেতরে যা কাজ করবে এটা সর্বক্ষণ কাজ করবে, অর্থাৎ ইনফিনিট লুপ রূপান্তর হবে। ট্রু ভ্যালু হিসেবে 1 ব্যবহার করলাম। 1 অলওয়েজ ট্রু ভ্যালু, 1 is a always true value। তো প্রথমে আমি কি করব, আর কে 0 রাখবো, পরের বার আর কে 1 করব, একবার 0 একবার 1 করব। তাহলে এখানে একটা সমস্যা হবে। এই মাইক্রোকন্ট্রোলারটা যেহেতু আমরা 20 মেগাহার্টজ এ কাজ করতে হয়, সেহেতু এই লুপটা ঠিক 20 মেগাহার্টজ অর্থাৎ সেকেন্ডে 2000 বার, 20,000 বার, সেকেন্ড প্রতি সেকেন্ডে 20,000 বার এই লুপটাকে এক্সিকিউট করবে। তো অবশ্যই আমরা বাতির জ্বলন্ত বা নিভন্ত অবস্থা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। তাই আমাদের করতে হবে কি, এই বাতি জ্বলা নেভার মাঝামাঝি সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আমাদের এখানে একটি ক্লক সিগন্যাল ব্যবহারের ব্যবস্থা করতে হবে। ক্লক সিগন্যাল হিসেবে আমি একটি ক্রিস্টাল ব্যবহার করব। আবার পজিটিভ দেই, এখান থেকে ডিভাইস থেকে আমি পি তে টিপ দিলাম। এখানে ক্রিস্টাল ডিভাইস সার্চ দিলে এই ডিভাইসটা হবে। এই ক্রিস্টাল ডিভাইসের কাজ হচ্ছে আমাদের যথাযথ একটা ক্লক সিগন্যাল প্রদান করা। এখানে আমি এটাকে কানেক্ট করে দেব, এখান থেকে এখানে। এই অসিলেটর মানে ক্রিস্টাল কতটুকু আমাদের দিতেছে এটা নিশ্চিত করে নিই। ভিতরে ডাবল ক্লিক করে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, এর ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ, আমাদের প্রয়োজন 20 মেগাহার্টজ। ওকে, 20 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি এখন এখান থেকে আসবে। তো এর ভিতরে আমরা সেট আপ করে দেব 20 মেগাহার্টজের একটা সিগন্যাল কাজ করবে এই ডিভাইসে। তো এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রসেসর ক্লক ফ্রিকোয়েন্সি। যেহেতু এই ডিভাইসটার মধ্যে র্যাম, প্রসেসর এবং অন্যান্য ডিভাইস আছে, তো এখানেও আমি 20 মেগাহার্টজের একটি ক্রিস্টাল বা ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম। এখন টাইম মেজারমেন্টটা কাজ করবে। এবার আমি একটা ছোট্ট কাজ করব যেটা দিয়ে এই প্রোগ্রামটাও বুঝবে যে আমরা আসলেই 20 মেগাহার্টজের ক্লক ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছি। কি করতে হবে, এখানে ডিফাইন করতে হবে, ডিফাইন
আন্ডারস্কোর এক্স TAL এক্সটাল, আরেকটি আন্ডারস্কোর ফ্রিকিউ। এই কথাটা দিয়ে বোঝাবো যে এই ডিভাইসটার মধ্যে আমরা কি ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছি। 20,000 অর্থাৎ 20,000 মেগাহার্টজ। যেহেতু আমাদেরকে 20,000 মেগা, তাহলে আমাদেরকে আরো 6টা শূন্য ব্যবহার করতে হবে। তো আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে করতে পারি 10 টু দি পাওয়ার ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটাকে আমরা E6 দিয়ে টাইপ করতে পারি। এটাও 20 মেগাহার্টজকেই ইন্ডেক্ট করে, অর্থাৎ 20-এর পেছনে 6টা শূন্য বসিয়ে দিছি। এখন আমরা এখানে কতক্ষণ অপেক্ষা করব আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো যে আমাদের কতগুলো ক্লক ফ্রিকোয়েন্সি আছে আর কত দ্রুত কাজ করলে আমরা এখানে অপেক্ষা করতে পারবো। তো আমরা এত কিছু চিন্তা না করি, আমাদেরকে এই লাইব্রেরিগুলোয় এই ইন্ডেক্স এই এনভায়রনমেন্টটা আমাদেরকে এই হিসাবটা করে দেবে। তো আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর ডিলে DLAY ডিলে MS মানে মিলি সেকেন্ডে আমরা ডিলে হিসাব করব 1000 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড। এরপর সেমিকোলন, এরপর 1 হওয়ার পর যখন আবার হোয়াইল লুপে প্রবেশ করবে তার পূর্বে আমরা আবার ডিলে MS 1 সেকেন্ড, অর্থাৎ 0 হওয়ার পর 1 সেকেন্ড অপেক্ষা করবে, তারপর 1 হওয়ার পর 1 সেকেন্ড অপেক্ষা করবে, তারপর লুপটি আবার প্রথম থেকে শুরু হবে, 0 হবে, 1 সেকেন্ড অপেক্ষা করবে, 1 হবে, 1 সেকেন্ড অপেক্ষা করবে, আবার লুপটি এক্সিকিউশন হবে। এভাবে আমাদের ইনফিনিটি বার চলতে থাকবে। তো প্রোডাকশন বিল্ড। আমরা দেখতে পাচ্ছি সব এরর ব্যতীতই আমার প্রোগ্রামটি বিল্ড হয়েছে। এখানে যদি কোনো কোড ভুল হতো, এখানে লাল অক্ষরে লেখা হতো যে এখানে ভুল আছে। তো আমি যে প্রজেক্টটা সাজিয়েছি এটা রান করে দেখি সঠিকভাবে কাজ করে কিনা। 1 সেকেন্ড, আবার জ্বলল, আবার নিভল। এভাবে আমরা মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম করতে পারি। পরবর্তীতে আমরা অরিজিনাল ডিভাইসে কিভাবে কাজ করে এটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।